প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত। আদ্দিন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শক্তিশালী গণমাধ্যম গঠনে ব্যর্থতার দায় বিগত সরকারের মন্তব্য তথ্যমন্ত্রীর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন নগরীর বিদ্যমান যানজট পরিস্থিতি, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি যানজট নিরসনে নেয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া বৈঠকে রাজধানীর পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো সরানোর বিষয়টি নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে হাসপাতালটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে হাম বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে। হামের নির্দিষ্টকৃত মৃত্যুর সংখ্যা কিন্তু মোস্ট প্রবলি এক সপ্তাহ যাবত 0। বাট আমি এটা বলবো না যে হামে আর কেউ মরতেছে না, 2-1 মারা যাচ্ছে। মেডিকেল কলেজ ইজ এ সেপারেট এন্টিটি। আমরা কলেজকে বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ করেছি। তাদের তো আরও হাসপাতাল আছে, ওইখানে নিবে। দে উইল থিঙ্ক তারা কোথায় দেবে, তারা কন্ট্যাক্ট করতে পারে। আরও হাসপাতাল আছে অনেক, তাদের আশেপাশে করবে। দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এর দায় বিগত সরকারের নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, মিডিয়া পুনর্গঠনের জন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য। আজ রাজধানীর সার্কিট হাউস রোডের ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কমিশন গণমাধ্যমের বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ দেখাবে। তিনি আরও উল্লেখ করেন, একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন দেশের গণমাধ্যম ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না। অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এ দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো বিজ্ঞ সম্পাদকরা অবশ্যই আপনারা আপনাদের চেতনার মধ্যে তা ধারণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন সংবাদপত্র পাঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সংক্রান্ত যাবতীয় যত উদ্যোগ, সব উদ্যোগগুলি সকল সময় কিছুটা ছিল আংশিক, এবং যেহেতু তা কখনোই পূর্ণাঙ্গতা পায়নি এবং যেহেতু সেই পূর্ণাঙ্গ মতামত কখনোই কাঠামোবদ্ধ হয়নি, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে জাপানের নারিতা রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট। কিছু কারিগরি বিষয়ের কারণে 30 জুনের পরিবর্তে আগামী 27 জুলাইয়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে সচিবালয়ে ঢাকা নারিতা রুটে সরাসরি বিমান বাংলাদেশের ফ্লাইট চালু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, আপাতত একটি ফ্লাইট চালু হলেও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ 3টি পর্যন্ত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা 30-এর জন্য যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটির কারণে আমরা সেটা চেষ্টা করছি 27শে জুলাইয়ের মধ্যে আমরা যেন যে আমরা কমিটমেন্ট করেছি সেটা ইনশাআল্লাহ 27শে জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। এই বিমান নারিতা বিমান যেটা যাচ্ছে নারিতাতে, সেটা আমাদের অনারেবল স্টেট মিনিস্টারও এটা নিয়ে কাজ করছেন। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তীতে তা সমৃদ্ধশালী অর্থনীতিতে রূপান্তর করাই বর্তমান বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, আর্থিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় যাতে নেতিবাচক প্রভাব না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সে লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করছে। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করেছে। তিনি বলেন, কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি 6 মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি সম্পৃক্ত থাকবেন না বলেও জানান তিনি। অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। স্থিতিশীল হওয়ার পরে তারপর একবার স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোন বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানি, একেবারে নাম ধরে ধরে বলা হয়েছে কাদের জন্য কি অ্যালোকেশন, কাদের জীবনের পরিবর্তন করার জন্য কি আমাদের উদ্যোগ, কি পরিষ্কারভাবে বলা হয়েছে। সমাজের দেশের কোন একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয়নি, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। জানান, সৃজনশীল লেখাপড়ার ওপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। ক্লাস 6-এ আমরা টিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা শিখে দেব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেব। কারণ বাংলাদেশে এই অবালিত মানব সম্পদকে আমরা কর্মসক্ষম জাতি হিসেবে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকুক। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পশ্চিমের শিকার নারী ও শিশুসহ 12 জনকে 4 দিন পর নিজেদের হেফাজতে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে প্রাগপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ওই 12 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়ার 47 বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে 6 থেকে 8 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএসএফ এর রানীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সমসংখ্যক সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। গত 12 জুন ভোরে নারী, পুরুষ ও শিশু সহ 12 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত করে নিয়ন্ত্রণে নেয় বিজিবি। বিষয়টি নিয়ে সেদিন বিকেলে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হলেও বিএসএফ এর অসহযোগিতার কারণে তা অনুষ্ঠিত হয়নি। বিএসএফ ওই 12 জনকে
গাড়িতে করে তাদের অভ্যন্তরে কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফ এর একজন অফিসার প্রতিনিধি এবং আমাদের একজন অফিসার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে একসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয়। মেহেরপুরের সার পাচারের অপচেষ্টার অভিযোগে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের সার ডিলার ফয়সাল ট্রেডার্সকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ডিলারদের কাছে গেলে সার নেই বলে চাষিদের ফিরিয়ে দেয়া হচ্ছিল। এর মধ্যে ফয়সাল ট্রেডার্সের গুদাম থেকে গাড়ি ভর্তি করে 20 বস্তা টিএসপি এবং 20 বস্তা ইউরিয়া সার পাচার করা হচ্ছিল। এমন অভিযোগে সার ভর্তি গাড়ি আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার পাচারের দায়ে ফয়সাল ট্রেডার্সের মালিকের কাছ থেকে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন 2 পাইলট। আজ প্রদেশের মারদান জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসি। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর আগে গত সপ্তাহে আজাদ কাশ্মীরে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় 22 জন সেনা সদস্য ও কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। বিজ্ঞপ্তিতে চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ আশা প্রকাশ করেছে চুক্তিটি বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতায় বাকি অমীমাংসিত বিষয়গুলো সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডান হাঁটুর চোটে দল থেকে ছিটকে গেছেন পেসার অলি রবিনসন। লর্ডসে দীর্ঘ 2 বছর পর টেস্ট দলে ফিরে 7 উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন রবিনসন। তবে চোটের কারণে এবার তার জায়গায় দলে নেওয়া হয়েছে হেনরি ক্রোকম্বোকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, রবিনসন দলের সঙ্গেই থাকবেন। তৃতীয় টেস্টের আগে তার সুস্থ হয়ে ফেরার আশা করা হচ্ছে। এদিকে বিভিন্ন কারণে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনও দল থেকে ছিটকে গেছেন। ফলে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে স্বাগতিকদের। অন্যদিকে পারিবারিক কারণে উইকেট কিপার ব্যাটার জেমি স্মিথের খেলাও অনিশ্চিত। আর নিউজিল্যান্ড শিবিরে ধাক্কা হয়ে এসেছে কেন উইলিয়ামসনের অবসর। তার জায়গায় দলে যোগ দিয়েছেন উইল ইয়াং। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে স্পেন। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন দলটির তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। আজ বাংলাদেশ সময় রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে 2010 বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ইয়ামাল সম্পূর্ণ ফিট
অবস্থায় রয়েছেন এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানোর পরিকল্পনা নেই। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোর কথা বিবেচনায় রেখে ধাপে ধাপে মাঠে নামানো হবে এই উইঙ্গারকে। এর আগে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের শেষ দিকে গুরুতর ইনজুরিতে পড়েছিলেন ইয়ামাল। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত। আদ্দিন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং শক্তিশালী গণমাধ্যম গঠনে ব্যর্থতার দায় বিগত সরকারের, মন্তব্য তথ্যমন্ত্রীর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।